العافي. يا ربي كيف نمرض وأنت الشافي. يا ربي كيف نحتاج وأنت الغني. সৌদি আরব রাহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যভূমি, যে দেশের পবিত্র ভূমিতে দিন প্রচারের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই মাটিতেই দাঁড়িয়ে আছে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর, আর শায়িত আছেন সারা জাহানের মুসলিমের হৃদয়ের স্পন্দন আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ঐতিহাসিক স্থাপত্য ও রাসূলের স্মৃতিবিজড়িত জায়গা দেখতে তপ্ত সূর্য মাথায় করে উঠে গিয়েছি ২৫০০ ফুট উঁচু পাহাড়ে, যেখানে নাজিল হয়েছে পবিত্র গ্রন্থ আল কুরআন। আর স্বচক্ষে দেখেছি সেই হেরা গুহা, যে গুহা থেকে প্রাপ্ত নূরের রৌশনীতে আলোকিত হয়েছে সারা জাহান। আর দেখেছি সেই জাবালে সাউর, যেখানে কাফেরদের ষড়যন্ত্র থেকে বাঁচতে মহানবী ও তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ দিন ৩ রাত আশ্রয় নিয়েছিলেন অন্ধকার গুহায়। বিষাক্ত সাপের কামড়ে নীলাভ হয়ে যাওয়া হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশ্রান্ত রাসূলের বিশ্রামের জন্য এক মুহূর্তের জন্য নড়াচড়া না করে বুকে আঁকড়ে ধরে কেঁদেছেন। রাসূলকে কাঁধে করে মাত্র ২টি বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে উঠে গেছেন ৩৫০০ ফুট উঁচু পাহাড়ে, যা বর্ণনা করতে গিয়ে আমি নিজেই শিশুর মতো কেঁদেছি। একদিকে দেখেছি আরব বেদুইনদের উট চড়ানো আর শত শত বছর ধরে বসবাস করা পরিত্যক্ত বাড়িঘর, আর অন্যদিকে চড়েছি ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলা অত্যাধুনিক বুলেট ট্রেনে। কোটি কোটি মুসলিমের মতো আমিও আবেগ আপ্লুত হয়েছি উহুদের প্রান্তরে মেশকাতের সুঘ্রাণ ছড়ানো ৭০ জন সাহাবীর মাকবারা দেখে। কাফেরদের আঘাতে দন্ত মোবারক শহীদ হওয়ার পর আহত রাসূল যেখানে গিয়ে দাঁড়ালে থরথর করে কেঁপেছিল আর নিজেই দ্বিখণ্ডিত হয়ে জায়গা দিয়েছিল জান্নাতি পাথর জাবালে উহুদ। আরও আরোহণ করেছি জাবাল আল সালার সেই চূড়ায়, যেখানে রাসূল উম্মাতের গুনামাপের জন্য কেঁদেছেন ৩ দিন ৩ রাত। তার সাথে কেঁদে খাবার বন্ধ রেখেছিল উট, দুম্বা আর ছাগলের পাল। অজগর সাপের মতো একে বেঁকে বয়ে যাওয়া রাস্তা ধরে উঠে গিয়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে ৬০০০ ফুট উঁচু তায়েফ নগরীতে, যেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের প্রস্থর আঘাতে রঞ্জিত হয়েছেন দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো অভিশাপ বা কোনো লানত না দিয়েও বরং দোয়া করেছেন তাদের হেদায়েতের জন্য। এই যাত্রায় আরও দেখেছি ধুধু মরুভূমির বুকে প্রবাসী বাঙালির সবুজে সাজানো এক টুকরো বাংলাদেশ। বিদেশের মাটিতে তাদের একাগ্রতা, কঠোর পরিশ্রম ও ত্যাগ দেখে বিমোহিত হয়েছি। তাদের সাথে সময় কাটিয়ে জেনেছি লাঞ্ছনা ও দালালের খপ্পরে পড়া এক অজানা অধ্যায়। উহুদ পর্বত থেকে ছুটে গিয়েছি বিনা রক্তপাতে মুসলিম জাহানের বিজয় অর্জনের খন্দক প্রান্তরে, আর অবাক বিস্ময়ে দেখেছি বদর যুদ্ধের সেই পবিত্র স্থান, যেখানে মুসলিম উম্মাকে বিজয়ী করতে স্বয়ং রাব্বুল আলামিন জাবালে মালাইকায় নাজিল করেছিলেন হাজার হাজার ফেরেশতা। মরুময় পথ অথবা চকচকে নগরীতে ছুটে চলার সময় প্রতি মুহূর্তে অনুভব করেছি দিনের জন্য মহানুভব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ, সংগ্রাম ও জীবন দর্শন। দেখেছি আল্লাহর ঘর, রাসূলের বাড়ি আর ক্ষমতায় অন্ধ আবু জেহেলের বাড়ির জায়গায় স্থাপিত টয়লেট। এছাড়াও সৌদি আরবের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ছুটে বেরিয়ে সাক্ষী হয়েছি ইসলামের নানা ঐতিহাসিক নিদর্শনের। গিয়েছি রাসূলের মোজেজাপূর্ণ স্মৃতিবিজড়িত সব জায়গায়, যা পুরো রমজানে ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাদের সামনে। রাজধানীর মোহাম্মদপুরে বেলায়েত সর্দার ভাইয়ের বাসা থেকে রওনা দিচ্ছি বিমানবন্দরের দিকে। আমি যেহেতু ঢাকার বাইরে থাকি, তাই আগের দিনই এসেছিলাম। আমাকে বিদায় জানাতে শুভ ভাইও এসেছেন। এর আগে ভারত ও নেপালে ভ্রমণ করলেও আমার এমন অনুভূতি হয়নি। মনটা যেন একদম ছুটে গেছে মদিনায়। ভেতরে ভেতরে এক অন্যরকম শান্তি লাগছে। আজ যেন অতৃপ্ত আত্মা তৃপ্ত হচ্ছে। মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে।
প্রতিবার জন্মভূমি ছেড়ে কোথাও গেলে এক অন্যরকম মায়া কাজ করলেও এবার মনে হচ্ছে সৌদি আরবের পবিত্র ভূমি আমাকে টানছে পশ্চিমের দিকে। আমার ফ্লাইট বিকাল 4টায় হলেও আমি সকাল 11টার দিকেই বের হয়ে গেছি। যা হোক, ঢাকার চকচকে রাস্তা ধরে কিছুক্ষণ চলার পরেই পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে প্রবেশের আগে লম্বা লাইন। আজ অধিকাংশ যাত্রী সৌদি আরবে যাচ্ছেন কাজের খোঁজে। প্রিয়জনকে বিদায় জানাতে অনেকেই এসেছেন বিমানবন্দরে। কেউ বা ভাই, আবার কেউ বা সন্তানকে বিদায় জানাতে এসেছেন। পিতার সামনে ছেলে কাঁদছে না যেন পিতা আবেগ আপ্লুত না হন, আর পিতা সন্তানের সামনে হাসলেই পরক্ষণে অশ্রু মুছে সন্তানকে বোঝাচ্ছেন তার কোনো কষ্টই হচ্ছে না। এমন ত্যাগ স্বীকার করে বিদেশে পাড়ি দেওয়া প্রবাসীদেরকে আমরা কতটুকুই বা মূল্যায়ন বা সম্মান করতে পেরেছি। সরকার আসে, সরকার যায়, কিন্তু বিমানবন্দরে প্রবাসীদের দুর্ভোগ কমে না। বোর্ডিং পাস ও ইমিগ্রেশন শেষ করলাম মাত্র 20 মিনিটের মধ্যেই। আমাদের পাসপোর্ট এখন মেশিন রিডেবল হওয়ার কারণে খুব দ্রুতই এ ধাপের কাজ শেষ হয়ে যায়। ফ্লাইট এখনও অনেক দেরিতে, তাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জে কিছুটা সময় বিশ্রাম ও দুপুরের খাওয়া দাওয়ার জন্য প্রবেশ করলাম। এখানে এসে পরিচিত হলাম ইউএস বাংলার কর্মকর্তা পাটোয়ারি ভাইয়ের সাথে। বিমান উড্ডয়নের আগ পর্যন্ত তিনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এই কর্নারে অনেকগুলো বই রয়েছে, যারা এখানে আসবেন ইচ্ছা করলে বই পড়তে পারবেন। আসলে দারুণ। আমরা যারা ছোট থেকে বড় হয়েছি আছে গ্রামে, জি, যখন এই পান্তা ভাত খেত না, তখন মা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তেলে ভেজে দিত। সেম এটা মেক্সিকান ফ্রাইড রাইস। চিকেন, হ্যাঁ, এটা হচ্ছে চিকেন ভুনা। প্রথমে যেহেতু বললাম না আমি বাঙালি, যেহেতু বাঙালি, জি, এদিকে এগুলো নিয়েছেন তো আমার কোনো আগ্রহ নেই। বুঝতে পারছি। এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, একটু প্লেট ভরেই নিয়েছি, বারবার ওঠা। এখানে আবার সেলফ সার্ভিস সব কিছুই, বেলায়েত ভাইয়ের কিচেনের মতো আর কি। সব কিছুই বেলায়েত ভাই রান্না করে রাখেন, আর হচ্ছে তরকারিটা শুধু নিজে দেন। চামচের বাড়ি, এখানে আবার চামচের বাড়ির সিস্টেম নাই। বিসমিল্লাহ। এখানকার যিনি যে শেফ রয়েছেন, ওনার আবার স্পেশাল একটা আইটেম রয়েছে। এটি শুরু করলাম ফার্স্টে, এটা দারুণ। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ মহান, আল্লাহ মহান, অতীব পবিত্র মহান আল্লাহ ছেলে এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবো। ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন হার্লি এবং তার অন্যান্য ক্রুদের পক্ষ হতে আমি কেবিন ইনচার্জ সিদ্দিকা আপনাদের সবাইকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার BS 361 জেদ্দার পথে স্বাগত জানাচ্ছি। Our estimated flight time will be 7 hours. And on safety, please fasten your seatbelt, put your umbrellas down and store your TT wheel in front of you. সিটবেল্টের প্লেটটি বাকলের ভেতর ঢুকিয়ে দিলে সিটবেল্ট আটকে যাবে এবং সুবিধা মতো টাইট করে নিন। বাকলের প্লেটটি এইভাবে উপরের দিকে টেনে সিটবেল্ট খুলতে হবে। বিমান উড্ডয়নের আগে যাত্রীদেরকে নানা বিষয় বুঝিয়ে দিচ্ছেন কেবিন ক্রুরা। তাদের জীবনযাত্রা নিয়েও আমাদের আগ্রহের শেষ নেই। আজ সুযোগ হলে কেবিন ক্রুদের ব্যাপারে যত প্রশ্ন আছে সবই জানব তাদের মুখ থেকেই। নিরাপত্তা ও নানা বিষয় জানানোর পরে আস্তে আস্তে ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে যেতে থাকলো ইউএস বাংলার এয়ারবাসটি। প্রায় 450 জন যাত্রী নিয়ে রোলস রয়েলস ব্র্যান্ডের এই বিশাল আকৃতির বিমানটি চলতে সক্ষম। প্রতিবারই যখন বিমান উড্ডয়ন ও অবতরণ করে তখন শরীর ও মনের মধ্যে অন্যরকম লাগে, কিছুটা ভয় ও উত্তেজনা কাজ করে।
সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। বিকাল 4:10 দেশের মাটি ছেড়ে সৌদি আরবের পবিত্র ভূমির দিকে উড্ডয়ন করল আমাদের বিমানটি। কিছুক্ষণের মধ্যেই সকলের জন্য খাবার নিয়ে হাজির হলেন কয়েকজন কেবিন ক্রু। আমার পাশের সিটেই বসেছেন লক্ষ্মীপুরের সেলিম ভাই। জেদ্দায় তার রেস্টুরেন্ট সহ 7টি দোকান রয়েছে। এই সিরিজের কোনো একটা পর্বে শূন্য থেকে সফল হওয়া এই মানুষটির গল্পও তুলে ধরব। খাবার বয়ে নিয়ে যাওয়া এক জায়গা থেকে এক জায়গায় অনেক কঠিন, তাই না? না স্যার, এটা ইটস পার্ট অফ আওয়ার জব। এটা কঠিন কিছু না, বাট আমরা এটা হ্যান্ডেল করে নেই স্যার। আচ্ছা, একটু আগে সামনে গেলেন, আবার পিছনে যেতে হলো। স্যার আসলে আমাদের কাছে যাত্রীদের সেফটিটাই আগে, তো আমরা সেফটি ইনশিওর করার পরে সার্ভিসটা দিই। ওনাকে ওনার সিটে যেতে সাহায্য করেছি স্যার। ছিল চিকেন, ছিল বিফ ছিল। তো আমার বিফ পছন্দ, সেজন্য আমি বিফ নিচ্ছি। ভেজিটেবল আছে। খাবারের মান মনে হচ্ছে যথেষ্ট ভালোই হবে। শুরু করলাম। আর ইউজ বাংলাতে এটা প্রথম ট্রাভেল না, আমার আরও এর আগে 3বার ট্রাভেল করা আছে। এটা যথেষ্ট ভালো আমাদের জন্য। বিশেষ করে জেদ্দা রুটে, আমি জানি না অন্য রুটে কেমন। জেদ্দা রুটে আমরা অনেক ভালো সার্ভিস পাইছি ইউএস বাংলাতে। আর বিশেষ করে যেহেতু আমরা এখন উপরেই আছি, অনেক উপরেই আছি, সেক্ষেত্রে খাবারের টেস্টটা নিচের তুলনায় একটু ডিফারেন্ট মনে হয়। তো এদের খাবারটা ভালোই, ইউএস বাংলার খাবারটা মোটামুটি টেস্ট থাকে। আচ্ছা আচ্ছা, এটা ভালো বলা যায়, আলহামদুলিল্লাহ ভালোই টেস্ট থাকে। আচ্ছা, বিফ দিয়ে শুরু করি। দারুণ দারুণ না? চাউলও ভালো, সব ভালো। আমরা ওমরা হজ তোমরা হজ না? এটা কি জীবনে প্রথম হজ? হ্যাঁ। এর আগে দেশের বাইরে কোনো দেশে গেছেন? না, এটা প্রথম দেশের বাইরে সফর এবং এবং উমরা হজ। প্রথম আমার প্লেন জার্নি। আচ্ছা, আপনার এই যে হজ করার যে ইচ্ছাটা, এটা কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, অনেক আগে থেকেই ছিল। যখন আমি ম্যাট্রিক পাস করি তখন থেকেই আমার এটা উজ্জীবিত হয় এবং তখন থেকে আমি এটা নিয়ত করি যে আসবো বলে। এক সময় ইনশাল্লাহ আমি যাব। আল্লাহ কবুল করলেন না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ কবুল করেছি। প্রথমে একটু টেনশন ফিল করছিলাম যে প্রথম উঠছি, কেমন লাগবে জানি না, অনুভূতি নাই বা আগের অভিজ্ঞতা নাই এ সম্পর্কে, তবুও একটু ভয় ভয়ে কাজ করছিল। এখন সেই জিনিসটা নাই বললেই চলে। উঠার পরে প্রায় ঘন্টাখানেক হয়ে আসলো প্লেন ওটা তো চলা। গেলই। হ্যাঁ। আমি জিজ্ঞেস করতেছি যে এই যে হজ করতে যাচ্ছেন, এই ভালো লাগাটা, এই শান্তি, এটা কেমন লাগতেছে আপনার কাছে অন্তরে? এটা খুবই ভালো লাগতেছে। আমি মানে ঠিক মতন করে আসতে পারি এবং যেগুলো নিয়মকানুন আছে সেগুলো পরিপূর্ণ 100% মানে কাজটা করে আসতে পারি, তাহলে কারণ ভালো লাগবে বা ওটাই চাই আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগতেছে না? হ্যাঁ, অবশ্যই। আপনার চোখ ছলছল করতেছে, আমি দেখছি। কান্দে দিচ্ছেন মনে হচ্ছে। যাক, আপনার আল্লাহ হজ কবুল করুক। এই আপনি যে কেঁদে দিচ্ছেন না, আমিও কথা বলতে দেখেন আমারও কথা আটকে যাচ্ছে। এতেই আল্লাহ কবুল করবে। হ্যাঁ, এর আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যে এই চোখের পানি নিচে নেমে পড়ার আগেই আল্লাহ কবুল করবেন। হয়তো আল্লাহ কবুল করে নিয়েছেন। হ্যাঁ, আমি আশা করি কবুল করে নিয়েছি। বিমানের যাত্রীদের সাথে কথা বলে এইবার আমি প্রত্যেক কেবিন ক্রুর সাথে আলাদা আলাদা বিষয় নিয়ে গল্প করেছি, জিজ্ঞেস করেছি নানা অজানা বিষয় নিয়ে। আপু, আপনাদেরকে নিয়ে আসলে আমাদের সাধারণ মানুষের অনেক বেশি আগ্রহ। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে জব শুরু করলেন, তার আগে কি কোনো ফ্লাইটে এমনিতে চড়েছেন না আপনার একদম চাকরিতে শুরু হয়েছিল? না, এর আগে আমার ডোমেস্টিক ফ্লাইটে চড়া হয়েছে, যশোর টু ঢাকা, ঢাকা টু কক্সবাজার এরকম, বাট ইন্টারন্যাশনালে যাওয়া হয়নি। এটা চাকরিতে আসার পরেই আর কি করতে পেরেছি চাকরির সুবাদে। আচ্ছা আচ্ছা, ধরেন যে একজন ছেলেদের খুব আশা থাকে পাইলট হওয়ার, আর আপনার কি কোনো সময় মনে হয়েছিল যে আপনি কোনোদিন কেবিন ক্রু হবেন, এমন একটি লোভনীয় জব বা মানুষের মানে এই ধরনের চাকরি তো আসলে এক ধরনের স্বপ্নের, এটা কি ছোটবেলায় স্বপ্নের মধ্যে ছিল? এই চাকরিটা আসলে অনেকেরই স্বপ্নের। ছোটবেলায় যখন দেখতাম মাথার উপর থেকে প্লেন উড়ে যাচ্ছে, তো তখন মনে হতো ইস, এই প্লেনের ভেতর যদি আমি থাকতে পারতাম। তো বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মনে হয়েছে যে
কেননা এই প্রফেশনটা আমি নিজের জন্য পছন্দ করতে পারি। তো তারপরে আর কি কেবিন ক্রুর এই চাকরি সম্পর্কে পড়াশোনা করলাম, জানলাম, তারপরে ইন্টারভিউ দিলাম। যখন প্যাসেঞ্জার না বুঝে আপনাদের সাথে কোনো খারাপ বিহেভ করে বা কষ্ট দেয় তখন কি খুব কেমন লাগে? আচ্ছা, আসলে স্যার যাত্রীরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা অ্যাজ লাইক আমাদের অতিথি। তো আমাদের অতিথিরা আমাদের বাসায় আসলে যেভাবে আমরা খুশি হই, আমরা যাত্রীদেরকে পেয়ে প্রত্যেকটা ফ্লাইটেই আমরা ওভাবেই খুশি হই স্যার। এবং আমরা চেষ্টা করি, যেহেতু নতুন পরিবেশে অনেকের অনেক রকম কৌতূহল থাকে, সেক্ষেত্রে তারা আমাদেরকে অনেক রকম প্রশ্ন করতেই পারে। তো আমরা চেষ্টা করি সিচুয়েশন বুঝে তাদেরকে সেই সব প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার জন্য। আচ্ছা, এই যে যখন অনেক উঁচু দিয়ে যায়, তারপর একদম সাধারণ মানুষ শিশু সুলভ প্রশ্নই আমি আপনাদেরকে করছি যে ধরুন যে অনেক উপরে উঠছে, আবার যখন বিমান নামছে এক ধরনের শব্দ হচ্ছে, তারপরে উঁচুতে উঠছে, আমার যেমন পায়ের নিচে যখন উঠলো তখন হচ্ছে যে মনে হলো যে পায়ের নিচ থেকে মাটি সরে গেলে, এই সময়গুলো আপনারা কি আমাদের মতোই অনুভব করেন না একদম অভ্যাস হয়ে গেছে? স্যার আমরা তো আসলে ওয়েল ট্রেন্ড আপ, তো আমাদের এটা ফ্লাই করতে করতে আমরা এত বেশি ফ্লাই করি স্যার, মানে অভ্যাস হয়ে গিয়েছে, এক প্রকার অভ্যাসের মতনই আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, যদি কেউ অসুস্থ হয় তখন সেক্ষেত্রে আপনারা কি করেন? স্যার আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, সার্টিফাইড ডক্টর আমাদেরকে ট্রেনিং দিয়ে থাকে। সেক্ষেত্রে একটা ট্রেনিংয়ের মাধ্যমে স্যার আমরা এয়ারক্রাফটে আসি স্যার, এবং আমাদের কেবিন ক্রু প্রত্যেকেই দক্ষতার সাথে স্যার যাত্রীদের সেবার জন্য স্যার নিয়োজিত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যখন এই যে বিমানে উঠি আমাদের অনেকগুলো প্রশ্নও হয়, যে ধরেন আমি নিজেও এই ধরনের ওয়াশরুম কখনো দেখিনি, আজকে দেখলাম। মানে এই ক্ষেত্রে যাত্রীরা কেমন সমস্যায় পড়েন বা তাদেরকে কিভাবে শেখান? আপনার মতোই যারা প্রথমবার ওঠে তারা অনেক কনফিউজড থাকে। তো সেক্ষেত্রে আমরা বিমান টেক অফের সাথে সাথে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যেন এটা তাদের জন্য একটু সুবিধা হয়, তারা যেন সব কিছু চোখে দেখে বুঝতে পারে। আর তাছাড়াও যখন তারপরেও কনফিউজড হয়ে যায় তখন আমরা নিজের হাতে তাদেরকে শিখাই দিই সব কিছু, আর কি সব কিছু দেখাই দিই, বুঝাই দিই। আচ্ছা আচ্ছা, আপনি ধরেন যে এই যে সবাইকে সেবা দিচ্ছেন, কখনো মানে আপনার খুব ভালো লাগার মুহূর্ত, মানে এই বিমান দিয়ে যাওয়ার সময় আসার সময় এমন খুব ভালো লাগার একটা মুহূর্ত আমাদেরকে যদি বলতেন? যে ধরেন আমাদের কাছে ভালো লাগার মুহূর্ত বলতে প্রতিটা ফ্লাইট শেষে যখন আমরা প্যাসেঞ্জারকে বিদায় দিই তখন তারা যখন হাসি মুখে আমাদেরকে বলে আপনাদের সার্ভিসটা অনেক ভালো ছিল, আপনারা অনেক সাহায্য করেছেন, দোয়া করতেছি আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, অনেক ভালো লেগেছে আপনাদের সাথে ফ্লাই করে। তো আসলে ওই মোমেন্টটা অন্যরকম থাকে আমাদের জন্য। তো আসলে আমাদের মেইন যে টার্গেটটা থাকে প্যাসেঞ্জারের সেফটি আর প্যাসেঞ্জারের স্যাটিসফ্যাকশন। তো যখন ল্যান্ডিংয়ের পরে তাদেরকে বিদায় মুহূর্তে যখন তারা আমাদেরকে বলে তারা স্যাটিসফাই আমাদের সার্ভিসে, আসলে এটাই আমাদের জন্য সব থেকে বেস্ট একটা মোমেন্ট থাকে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না? আরো একটা প্রশ্ন আছে আমার, যে ধরেন আত্মীয় স্বজন কি টিকিট চায়, বলে না বন্ধু বান্ধব যে মজা করে একটা টিকিট দাও আমাকে? হ্যাঁ, প্রথম কোশ্চেন যেটা, যে আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কিনা, যেহেতু আমাদের বেশিরভাগ সময়ই ফ্লাইটে কাটে, সো ফ্লাইটের সবাই আমাদের আত্মীয় স্বজন, প্যাসেঞ্জার, আমাদের কলিগ, সো ওনারাই আমাদের আসল আত্মীয়। আর নিজের পার্সোনাল আত্মীয় যারা আসেন, আমার কখনো হয় নাই যে আমার আত্মীয় স্বজনদের সাথে আমার ফ্লাইটে দেখা হয়েছে, বাট এটা খুব কম হয়। আর আরেকটা কোশ্চেন ছিল যে আত্মীয় স্বজনরা টিকিট চায় কিনা, এটা চায়। আসলে তারা তো বুঝে না, ভাবে যে আমরা এয়ারলাইনে আছি, সো আমরা কোনো না কোনোভাবে কম দামে ম্যানেজ করে দিতে পারবো। সো যখন তারা হচ্ছে যে যায় দেশের বাইরে, আমাদেরকে ফোন দেয় যে টিকিট হবে কিনা বা ডিসকাউন্ট আছে কিনা কোনো আমাদের মাধ্যমে। সো আমাদের নিজেদের কোনো ডিসকাউন্ট নেই আত্মীয় স্বজনের জন্য। আপনি তো বলছিলেন যে আত্মীয় স্বজনের জন্য টিকিট নেই, যদি আপনি যে পরিমাণ ফ্লাইট করেছেন বা এই ফ্লাইটগুলোর যদি টাকা ধরা হতো তাহলে কত টাকার ফ্লাইট করেছেন? এইটা তো অগণিত, এটা আমার হিসাব নাই। আমাদের মাসের বেশি সময় ওই যে বললাম যে ফ্লাইটেই চলে যায়, সো এটা হিসাবের বাইরে। আচ্ছা, যা হোক, তাহলে আপনার কাছে ফ্লাইটের টাকা নেওয়া দরকার। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল, যখন আমরা ঢাকা থেকে উঠলাম জেদ্দার উদ্দেশ্যে, অনেকটা সময় মেঘের ভেতর দিয়ে আসলাম, এমন সময়ে আরেকটি বিমানের সাথে এটি সংঘর্ষ হওয়ার কোনো ঝুঁকি থাকে না? আমার খুব ভয় করছিল আর কি, এই জন্য জিজ্ঞেস করা। আসলে সত্যি বলতে এনায়েত ভাই
আমাদের যে ইউএস বাংলার বিমানগুলো রয়েছে প্রত্যেকটাই সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান, এবং আমাদের পাইলটরা এবং আমাদের যারা এটিসি কন্ট্রোলার তারা সবাই খুব দক্ষ, এবং তাদের মাঝে সার্বক্ষণিকভাবেই সবসময় দ্বিপাক্ষিক যোগাযোগ বজায় থাকে। তো এই ধরনের দুর্ঘটনা ঘটা একদম অসম্ভবই বলা যায় বর্তমান সময়ে এতটা উন্নত প্রযুক্তি এবং এত দক্ষ লোকজন নিয়ে। আপনাদের যে বিমান, এই বিমানে যখন আমরা যাচ্ছি কখনো যদি মানে আপনাদের ফুয়েল ফুরিয়ে যাওয়ার যে ঝুঁকি বা এ ধরনের কোনো থাকে যে না বিমান চলতে তেল ফুরিয়ে গেল বা ঝুঁকি? আসলে যখন আমাদের একটা যাত্রা আমরা শুরু করব তার আগে আমাদের পাইলট বৃন্দ এবং আমাদের যে গ্রাউন্ড অফিসার্সরা থাকে তারা আমাদের কতখানি যাত্রা করব, কতখানি তাদের ফুয়েল লাগবে, এবং যদি কোনো কারণে আমাদের ডাইভার্ট করতে হয় সেক্ষেত্রেও এক্সট্রা কতটুকু কি ফুয়েল লাগবে, নিয়ার বাই কোন এয়ারপোর্ট আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে হিসাব করেই আমাদের অ্যাকচুয়ালি ফুয়েল নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে কখনো যদি মিড এয়ারে ফুয়েল শেষ হয়ে যাওয়া এই সম্ভাবনা একদম 0%, এর কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এই বিষয়টা জানার আমার খুবই আগ্রহ ছিল যে আসলে ফুয়েল যদি ফুরিয়ে যায় তাহলে আবার কোন বিপদে পড়বো। না, আমরা অলওয়েজ সবসময় এক্সট্রা ফুয়েল নিয়ে চলাচল করি। প্রায় 8 ঘন্টা আকাশে উড়ে আমাদের বিমান সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছালে চোখের সামনে স্পষ্ট হতে থাকলো রঙিন বাতিতে ঝলমল করতে থাকা এক অত্যাধুনিক নগর। সৌদি আরব বাংলাদেশের তুলনায় 15 গুণ বড় হলেও এখানে মানুষের বসবাস করার জায়গাটা অনেকটা একরৈখিক। যেখান দিয়ে মানুষ বসবাস করে সেখান দিয়েই আলোয় আলোকিত হয়ে আছে। ধীরে ধীরে উপর থেকে দেখা শহরটি আরও বড় হতে থাকলো। সৌদি আরবের পবিত্র মাটি স্পর্শ করার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। জেদ্দার আকাশে প্রায় আধা ঘন্টা উড়ার পরে সৌদি আরবের পবিত্র ভূমিকে ছুঁতে সক্ষম হলো আমাদের বিমান। আজ আমার ভেতরের মানুষটি এক অন্যরকম আনন্দে আন্দোলিত হয়ে উঠেছে। ছোটবেলা থেকে মক্তবে, স্কুলে এবং হুজুরের খুতবায় শোনার জায়গাগুলো এখন থেকে স্বচক্ষে দেখতে পাবো। ভাবতেই মনটা শীতল হয়ে উঠছে। বিমানে ওঠার সময় খুব একটা হাজিদের দেখা না পেলেও নামার সময় দেখলাম অনেকেই এহরাম বেঁধে এসেছেন উমরার জন্য। সৌদি আরবে উবার থাকলেও কোনো গাড়ি সাড়া দেয় না, তাই বাইরে থেকে দরদাম করে নিতে হয়। চেষ্টা করবেন বাংলাদেশি ড্রাইভার নিয়ে চলাফেরা করার জন্য। আমি আসার আগে ছোট ভাই মনিরের সহায়তায় Booking.com থেকে একটি হোটেল বুক করে এসেছি। ওর ট্রাভেল এজেন্সি ফ্লাই ভিসায় আমাকে 90 দিনের লং স্টে ভিসা করে দিয়েছে। এই ভিসায় আসলে সৌদি আরবে সাধারণ উমরার মতো নুসুকের বাধ্যতামূলক হোটেলে থাকতে হয় না। আমি যেহেতু এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াবো এবং নানা ঐতিহাসিক জায়গায় যাব, তাই আমার জন্য এটি সবচেয়ে সুবিধাজনক ভিসা। হোটেলে পৌঁছেছি এবং খাওয়া দাওয়া শেষ করে এসে একদম ক্লান্ত ছিলাম। এটি হচ্ছে আমার এই যে হোটেলের রুম। এই রুমটি ভাড়া নিয়েছে 120 সৌদি রিয়াল। বেশ পরিপাটিই লেগেছে আমার কাছে রুমটি। এখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে এবং থাকার জন্য। এবং এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখানে এসে দেখলাম এখানকার যে এসি রয়েছে এটি কিন্তু খুব অন্যরকম মনে লাগলো। এটি আমার কাছে কিছুটা অন্যরকম লাগলো, কারণ হচ্ছে এটির কিন্তু দেখুন রিমোট আমাকে দেয়নি, এটা ম্যানুয়ালি চালাতে হয়। এই ধরনের যে এসি এটি আমাদের অঞ্চলে, আমাদের দেশে অনেক আগে দেখা যেত, এখন কিন্তু এমন এসি খুব একটা দেখা যায় না। হয়তো গরমের জন্য এ ধরনের এসি হতে পারে, আমি জানি না। অন্যান্য হোটেলগুলোতে গেলে আমি বুঝতে পারবো, তবে ভালো লেগেছে আমার কাছে। আগামী পর্বে দেখা হবে দুনিয়ার প্রথম নারী মা হাওয়া যেখানে শায়িত আছেন সেই মাকবারাতে।